আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের বা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীবের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা শুরু করলাম। তো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের বইয়ের ভাইরাস সংক্রান্ত যে বিষয়টা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে আমরা অলরেডি পর্ব 1-এ তোমাদের অণুজীব নিয়ে একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? আজকে আলোচনা করব হচ্ছে ভাইরাস সম্পর্কে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, তোমরা যখনই ক্লাসটা ফলো করবা তখন অবশ্যই ধারাবাহিক পর্ব মেনটেন করে কিন্তু ক্লাসগুলো ফলো করবে আর সুন্দর করে নোট তৈরি করবে। আর তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলে রাখি, তোমরা হচ্ছে অবশ্যই আমাদের সাথে ফেসবুক গ্রুপে কানেক্ট হবে। তো তোমরা আমাদের সাথে ফেসবুক গ্রুপে কানেক্ট হয়েছো কিনা সেই বিষয়টি কিন্তু কনফার্ম করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীবের পর্ব 2 নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে দেখো ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো আমরা যদি দেখি যে ভাইরাস কি, তো সংজ্ঞাটা একটু সুন্দর করে আমি লিখে দিছি। তো চলো আমরা বিষয়গুলো একটু পড়ি এবং সুন্দর করে বোঝার চেষ্টা করি। তো দেখো ফার্স্টে কি লিখেছি আমি, ভাইরাস হলো অকোষীয় অতি ক্ষুদ্র সংক্রামক কণা। তাহলে এই যে কথাটা, ভাইরাস কিন্তু অকোষীয়, আমি আগেই বলেছিলাম ভাইরাস কি কোষীয় বলতো? ভাইরাস হচ্ছে অকোষীয়, কারণ ভাইরাসের দেহে কোনো কোষ নাই। একটা ক্ষুদ্র সংক্রামক কণা যা কেবল জীবিত কোষের ভিতর বংশবৃদ্ধি করতে পারে। তো ভাইরাস, এই কথাটা মাথায় রাখবো, ভাইরাস কোন কোষের ভিতর বংশবৃদ্ধি করতে পারে বলতো? ভাইরাস জীবিত কোষের ভিতরে বংশবৃদ্ধি করতে পারে। তো ভাইরাস জীব না জড়ও না, এর মাঝামাঝি একটা অবস্থায় অবস্থান করে। তো এই কথাটা মাথায় রাখবা। তাহলে আমাকে তুমি যদি বলো যে ভাইরাস কি, তো আমি বলবো ভাইরাস হচ্ছে একটা অকোষীয় অতি ক্ষুদ্র সংক্রামক কণা যা কেবল জীবিত দেহের ভিতরে বংশ বিস্তার করতে পারে। ভাইরাস জীব এবং জ্বরের মাঝামাঝি অবস্থানে অবস্থান করে, অর্থাৎ এটা ভাইরাস জীব না জড়ও না, জড় পদার্থও না, এর মাঝামাঝি একটা অবস্থানে অবস্থান করে। তাহলে ভাইরাস কি কোষীয় বলতো? অকোষীয়, যেটা নিয়ে আমরা আমাদের আগের টিউটোরিয়ালে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। যে আমরা বলেছিলাম যে অণুজীবগুলো হচ্ছে কিন্তু অকোষীয়। অণুজীবগুলো কি? অকোষীয়। অণুজীব সব অকোষীয় না, অণুজীবের মধ্যে ভাইরাস হচ্ছে কি? অকোষীয়। তো ওটাই কথা এখানে বলা হচ্ছে, ভাইরাস হচ্ছে অকোষীয় অতি ক্ষুদ্র সংক্রামক কণা যা কেবল কোষের ভিতর, জীবিত কোষের ভিতর। তাহলে মৃত কোষের মধ্যে ভাইরাস কিন্তু বংশ বিস্তার করতে পারে না, এরা জীব এবং জ্বরের মাঝামাঝি একটা অবস্থানে অবস্থান করে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে ভাইরাস। কারণ ভাইরাসের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে দেখো তো, আমরা কিছুক্ষণ আগেই বললাম ভাইরাস একটা অকোষীয় সরলতম জীব। আমাকে আবার বলো, ভাইরাস কি বলো তো? ভাইরাস হচ্ছে অকোষীয় সরলতম জীব। ভাইরাস হচ্ছে অকোষীয় সরলতম জীব। ক্লিয়ার? মানে কোনো কোষ নাই এবং এটা সরলতম জীব বলা যায়। 2, ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস নেই। এই কথাগুলো একটু মাথায় রাখবা। অর্থাৎ ভাইরাসের যেহেতু কোষে নেই, তো কোষের যে উপাদান, এই যে কোষের যে উপাদান, মনে করো একটা কোষ, এটা কোষ, ধরে না একটা কোষ, কোষের যে উপাদান এটাকে কোষ প্রাচীর বা প্লাজমা লেমা বলতেছি। কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস ইত্যাদি কিছুই নেই ভাইরাসের গায়ে, ইত্যাদি কিছুই নেই। ক্লিয়ার আমার কথা? তো ভাইরাসের দেহে এগুলো সুগঠিত নিউক্লিয়াস, প্লাজমা লেমা, কোষ প্রাচীর ইত্যাদি কিছুই ভাইরাসের দেহে নেই। ভাইরাসের দেহ শুধুমাত্র আমিষ আবরণ, এই কথাটা ভালো করে মাথায় রাখবা, আমিষ আবরণ বা প্রোটিন দ্বারা গঠিত এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এই কথাটা ভালো করে মাথায় রাখবা যে ভাইরাসের দেহটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিকস। হ্যাঁ, যে ভাইরাসের দেহ শুধুমাত্র কি দ্বারা গঠিত? ভাইরাসের দেহ আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি? ডিএনএ এবং আরএনএ। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে? ডিএনএ এবং আরএনএ। তাহলে ভাইরাসের দেহ শুধুমাত্র আমিষ আবরণ দ্বারা গঠিত, আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে? ডিএনএ এবং আরএনএ। তো ডিএনএ এর এই যে পূর্ণ নামটা আমি নিচে লিখে দিয়েছি, দেখো ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ এর পূর্ণ নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই কথাগুলো একটু তোমরা সুন্দর করে তোমাদের নোট খাতায় উঠায় রাখবা। তো ভাইরাসের দেহ, আমাকে তুমি যদি বলো যে ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত, আমি বলবো ভাইরাসের দেহ শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিডের কি দ্বারা গঠিত? ডিএনএ এবং আরএনএ দ্বারা গঠিত। ক্লিয়ার আমার কথা? ডিএনএ এবং আরএনএ দ্বারা গঠিত। এখন ভাইরাস যেহেতু জীবিত
বস্তু ছাড়া বা জীবিত কোনো কিছু ছাড়া ভাইরাস যেহেতু বংশ বিস্তার করতে পারে না, এই জন্য ভাইরাসকে বলা হচ্ছে প্রকৃত পরজীবী। কথাটা মাথায় রাখবা, প্রকৃত পরজীবী কে বলো? ভাইরাস হচ্ছে প্রকৃত পরজীবী। কারণ ভাইরাস কি করতে পারে না? ভাইরাস জীবিত জীব ছাড়া বংশ বিস্তার করতে পারে না, এই জন্য ভাইরাসকে বলা হচ্ছে প্রকৃত পরজীবী। তো ভাইরাসকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এই কথাটা একটু সুন্দর করে মাথায় রাখবো যে ভাইরাসকে কি দ্বারা দেখা যায় না, এতই ক্ষুদ্র যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? ভাইরাস হচ্ছে একটা অকোষীয় সরলতম, অর্থাৎ ভাইরাসের কোনো কোষ নাই। যেহেতু কোষ নাই, তাহলে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, একটা কোষের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো কিছুই থাকবে না, এই জন্য এগুলো নেই। এবং ভাইরাসের দেহ শুধুমাত্র আমিষ আবরণ দ্বারা গঠিত, আমিষ আবরণ দ্বারা গঠিত বা প্রোটিন দ্বারা গঠিত এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। কথাটা খুবই মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট টপিক্স। আমিষ আবরণ ও প্রোটিন দ্বারা গঠিত, এই কথাটা সুন্দরভাবে মাথায় রাখবা। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে? ডিএনএ এবং আরএনএ। ডিএনএ এর ফুল মিনিংটা এখানে লিখে দিয়েছি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এগুলো দ্বারা গঠিত। আর ভাইরাস যেহেতু জীবিত জীব ছাড়া বংশ বিস্তার করতে পারে না, এই জন্য ভাইরাসকে আমরা প্রকৃত পরজীবী বলতেছি। ভাইরাসকে যখন আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না, ভাইরাস কিন্তু আলোক অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, কিন্তু ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। যেন বলা হচ্ছে যে ভাইরাসকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, কিন্তু ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ভাইরাসকে দেখতে হয়। ঠিক আছে? তো ওই কথাটা বলা হচ্ছে যে ভাইরাসকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায়, মানে আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা ভাইরাসকে দেখতে পাই না। তো এটা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। এখন আমরা একটা ব্যাকটেরিওফাজ ভাইরাস দেখতে কেমন, যে চিত্রটা তোমাদের বইয়ে দেওয়া সেটা দেখব, এবং আমরা ভাইরাসের কি কি গঠন দেখব এবং ভাইরাসের আরও কিছু বৈশিষ্ট্য দেখব। তো চলো সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা ব্যাকটেরিওফাজ ভাইরাসের একটা চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি সেটি জাস্ট ড্র করেছি। আমি ফিগারে মোটামুটি দুর্বল, তো ফিগার আমার সুন্দর হয় না, তারপরে তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো এখানে কি লিখেছি আমি বলো তো? একটা ব্যাকটেরিওফাজ ভাইরাস। তো ব্যাকটেরিওফাজ ভাইরাসটা দেখতে কেমন? এটা দেখতে তোমাদের বইয়ে এরকম দেখতে দেখা যাচ্ছে, তোমাদের বইয়ে এরকম চিত্রটা হলো এটা। তো এইটা হচ্ছে ভাইরাসের কি বলতে পারি, এটাকে আমরা ভাইরাসের মাথা বলতে পারি, যেটা প্রোটিনও বলা হচ্ছে। মাথাটার নামই কি বলতো? প্রোটিন, যে আমিষের আবরণ, এবং এর মধ্যে ডিএনএ আছে। এই অংশটাকে আমরা কি বলতেছি? ডিএনএ বলতেছি। ডিএনএ আমি বলেছিলাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা ডিএনএ বলতেছি। তাহলে ভাইরাসের দেহে একটা ডিএনএ আছে মাথায়। এই অংশটাকে আমরা বলছি কলার, এই অংশটা কলার বলতেছি আমরা। এই অংশটাকে লেজ বলতেছি, লেজ। এই অংশটাকে আমরা কি বলতেছি? এই অংশটাকে আমরা কি বলতেছি? লেজ। এবং এই যে অংশটাকে বলে স্পর্শক তন্তু। তো এটা হচ্ছে একটা ভাইরাসের মূলত হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস দেখতে কেমন। তো ব্যাকটেরিওফাজ ভাইরাসটা দেখতে এমন, এর একটা মাথা থাকে। আমরা কিন্তু এটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছি। ঠিক আছে? কি অনুবীক্ষণ যন্ত্র বলো? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটা দেখা গেছে। তো ভাইরাসের মাথা বা প্রোটিন, যেটাকে আমিষের আবরণ বলতেছি, কোষের ভিতরে ডিএনএ থাকে, এবং কলার, এটা অংশটাকে কলার বলতেছি, এটাকে লেজ বলতেছি, এটাকে স্পর্শক তন্তু বলতেছি। তো এটা হচ্ছে মূলত আমাদের ব্যাকটেরিওফাজ ভাইরাসটা দেখতে কিন্তু এরকম। এখন ভাইরাসের আকৃতি কেমন বলো তো? ওই যে লিখেছি দেখো, ভাইরাসের আকৃতি কেমন? ভাইরাস গোলাকার হইতে পারে, দণ্ডাকার হইতে পারে, ব্যাঙ্গাসির মতোও হইতে পারে, এবং পাউরুটির নেওয়া হইতে পারে। তাহলে ভাইরাসের আমরা কয়টা আকৃতি? এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভাইরাসের আকৃতি কেমন, গোলাকার, দণ্ডাকার, ব্যাঙ্গাচির ন্যায় এবং পাউরুটির ন্যায় কিন্তু ভাইরাস হইতে পারে। বুঝছো আমার কথা? এখন ভাইরাসের মাধ্যমে কি কি রোগ জীবাণু ছড়ায়, ভাইরাস আমাদের কি কি উপকার করে, এই বিষয়গুলো এখন আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব। তো আশা করি এই টপিকটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন দেখো আমরা দেখব যে ভাইরাস ঘটিত রোগ সমূহ। তো ভাইরাসের কারণে যে রোগগুলো হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ভাইরাসের জন্য কি কি হয় দেখো, মানুষের জন্য কি কি রোগ সৃষ্টি করে ভাইরাস। একটা হচ্ছে করোনা ভাইরাস, আমরা কিছুদিন আগে যে প্যান্ডামিকের মধ্যে পড়েছিলাম করোনা ভাইরাস, এটা কিন্তু ভাইরাস জনিত রোগ ছিল, তাই তো? তারপরে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, এই নামগুলো সুন্দর করে মনে রাখবা, এই রোগগুলো। তাহলে করোনা ভাইরাস, বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, এই রোগগুলো কিন্তু আমাদের মূলত ভাইরাসের কারণে হয়। কিসের কারণে হয় বলো তো? ভাইরাসের কারণে। মানুষের জন্য এই রোগগুলো হয়। আর উদ্ভিদের জন্য কি কি হয় বলো তো? উদ্ভিদের জন্য ভালো করে খেয়াল করে, এই যে দেখো ধানের টুংরো রোগ, ধানের টুংরো রোগ, তামাকের মোজাইক রোগ, এই কতগুলো মাথায় রাখবা। ধানের ক্ষেত্রে টুংরো রোগ,
তামাকের ক্ষেত্রে মোজাইক রোগ, এই রোগগুলো কিন্তু আমাদের ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। ভাইরাসের কারণে কিন্তু এই রোগগুলো ঘটে থাকে। তো ভাইরাস আমাদের ক্ষতি করে, কি কি করে, কি কি কাজ করে, তারপরে করোনা ভাইরাস মানুষের জন্য, বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, এই রোগগুলো কিন্তু ভাইরাসের কারণে ঘটে। আর উদ্ভিদের ক্ষেত্রে ধানের টুংরো রোগ, তামাকের মোজাইক রোগ, এগুলো কিন্তু আমাদের উদ্ভিদের জন্য ঘটে। ক্লিয়ার? উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসের কারণে এই রোগগুলো কিন্তু উদ্ভব হয় বা ঘটে। তো ভাইরাসের তো রোগ সৃষ্টি করাটা যেমন সত্য, ভাইরাসের কিছু উপকারিতাও তো আছে, তাই না? সেই উপকারিতাগুলো কি সেগুলো আমরা দেখব। তো দেখো এখানে লেখা আছে টিকা তৈরি করতে, এই দেখো টিকা তৈরি করতে, তাহলে বিভিন্ন রোগের টিকা তৈরি করতে ভাইরাস ব্যবহার করা হয়। তো ভাইরাস দিয়ে আমরা বিভিন্ন রোগের কি তৈরি করতে পারি? টিকা তৈরি করতে পারি। তারপরে জিন প্রকৌশলে, জিন প্রকৌশল মানে কি বলতো? আমরা যে ডিএনএ আরএনএ এর কথা বলে আসলাম, এই যে ডিএনএ আরএনএ যেটা মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বংশ থেকে বংশক্রমে নিয়ে যায়, তো সেগুলোকে আমরা বলি জিন। তো এই যে জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহার করে জিনকে আমরা স্থানান্তর করতে পারি, অর্থাৎ এক প্রাণী থেকে আরেক প্রাণীর মধ্যে আমরা জিন স্থানান্তর করতে পারি, ঠিক আছে। তো জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহার করে জিনকে স্থানান্তর করা যায় অথবা জিনের জায়গা বদল করা যায়, ঠিক আছে। এই যে ভাইরাস দিয়ে জিন প্রকৌশলে আমরা কি করতে পারি? ভাইরাস ব্যবহার করে জিনকে আমরা স্থানান্তর করতে পারি। কীট পতঙ্গ দমনে, কিছু কিছু ভাইরাস কীট পতঙ্গ দমনে ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো যে কীট পতঙ্গ দমনে ভাইরাস ব্যবহার করা হয়। তাহলে ভাইরাসের কি কি উপকারিতা পাইলাম আমরা বলতো? টিকা তৈরি করতে পারি, জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহার করে জিনকে আমরা স্থানান্তর করতে পারি, কীট পতঙ্গ দমনে আমরা কিন্তু ভাইরাসটা ব্যবহার করতে পারি। ওকে, তো ভাইরাসের অপকারিতা কি? অপকারিতা হচ্ছে এই যে ভাইরাস বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে যা মানুষ, প্রাণী, উদ্ভিদের জন্য ক্ষতিকর। তার মানে রোগ সৃষ্টি করাটাই হচ্ছে ভাইরাসের জন্য কি, আমাদের রোগ সৃষ্টি করাটা হচ্ছে ভাইরাসের হচ্ছে আমাদের অপকারিতা, ঠিক আছে। তো ভাইরাসের অপকারিতা কি? ভাইরাস বিভিন্ন ধরনের কি সৃষ্টি করে? রোগ সৃষ্টি করে। তো আশা করি বন্ধুরা তোমরা ভাইরাস সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে লিখবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।